প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024 সালের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 11, এই 11 নম্বর স্কুল, পেজ নম্বর 286, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে গ্রুপ সি এবং ডি এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। আর এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 6 অবধি, সেই স্কুলগুলো আমরা গ্রুপ এ, বি, সি এবং ডি সমস্ত প্রশ্ন উত্তর করে দিয়েছি, এবং 9-10 নম্বর স্কুলে গ্রুপ এ, বি এবং সি, ডি যে অঙ্কগুলো আছে সেগুলো করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নেবে। তো আজকে দেখো 11 নম্বর স্কুলের গ্রুপ এ, বি করা আছে, সেটা তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিও। তো আজকে দেখো গ্রুপ সি, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে 5 নম্বরের প্রশ্ন আছে, এই 2 নম্বরের প্রশ্ন আছে 5টা, অর্থাৎ 10 নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে। 3-এর দাগের প্রশ্ন কী বলা আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, সাইফন ক্রিয়ার 2টি শর্ত লেখো। তো উত্তর তোমরা লিখবে সাইফন ক্রিয়ার শর্ত। প্রথম শর্ত লিখবে যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরল দ্বারা নলটি পূর্ণ হতে হবে। দ্বিতীয় তোমরা লিখবে যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে তার তরল তল অপর যে পাত্রে স্থানান্তরিত করা হবে তার তরল তল থেকে উচ্চ থাকবে। তৃতীয় তোমরা লিখতে পারো নলের গায়ে কোনো ছিদ্র থাকবে না, এবং 4, 5 এগুলো তোমরা এতগুলো দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের 2টো শর্ত লিখতে হবে, যে কোনো 2টো তোমরা লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল ঘূর্ণিঝড়ে মাটির ঘরের চাল উড়ে যায় কেন। তো এটা দেখো 1-এর দাগের অথবা দিয়ে প্রশ্ন ছিল প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন। তো লিখবে প্রচণ্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যেতে দেখা যায় কারণ ছাউনির উপর বায়ুর বেগ বেশি, ফলে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী চাপ কম হয়। পক্ষান্তরে ছাউনির তলায় বায়ুর বেগ কম, ফলে চাপ বেশি হয়। এই চাপের পার্থক্যের জন্যই ছাউনিকে উপর দিকে উড়িয়ে নিয়ে যায়। তাহলে এটা লিখলেই হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কী আছে, 2-এর দাগের প্রশ্ন, দ্রাবক কাকে বলে উদাহরণ দাও। উত্তর তোমরা লিখবে 2-এর দাগের প্রশ্ন, সমসত্ব মিশ্রণে যে পদার্থ বা উপাদান বেশি পরিমাণে থাকে এবং যার মধ্যে দ্রাব্য দ্রবীভূত হয়, যার ভৌত অবস্থা উৎপন্ন দ্রবণটির ভৌত অবস্থা নির্ধারণ করে, তাকে দ্রাবক বলে। যেমন উদাহরণ তোমরা লিখবে, এটা হচ্ছে উদাহরণ। তো উদাহরণ কী লিখবে, উদাহরণ বলে লিখবে জলে চিনির দ্রবণ। তো এখানে জল হলো দ্রাবক, এই উদাহরণ এভাবে লিখে দেবে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর অর্থ কী। তো লিখবে কি 40 ডিগ্রি সেন্টিগ্রেড এটা উষ্ণতা হবে, স্পেলিংটা ভুল আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তো স্পেলিংটা তোমরা ঠিক করে নিও, এটা উষ্ণতায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর অর্থ 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। এটুকু লিখলেই হবে। পরের যে প্রশ্ন ছিল দেখো 3-এর দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে কার্বন স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। উত্তরে লিখবে পারমাণবিক ভর লিখবে কোনো মৌলের একটি পরমাণু একটি C12 পরমাণুর প্রকৃত ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। এভাবে এই সংখ্যাটা লিখে দিলে হয়ে যাবে। এরপরে অথবা দিয়ে যে প্রশ্ন ছিল দেখো 3-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের অর দিয়ে যে প্রশ্নটা ছিল সেখানে বলা আছে 18 গ্রাম জলে কতগুলি হাইড্রোজেন পরমাণু উপস্থিত। 18 গ্রাম জলে কতগুলি হাইড্রোজেন পরমাণু উপস্থিত। তো এটা আমরা প্রথমে কীভাবে করব, দেখো তোমরা জলের সংকেত কি H2O। জলের আণবিক ভর আমাদের বার করতে হবে। প্রথমে জলের আণবিক ভর কত, দেখো হাইড্রোজেনের 1, দুটো হাইড্রোজেন 1 × 2 প্লাস অক্সিজেন কত তার 16, তো সেহেতু সেখানে 18 হবে টোটাল যোগ করলে। জলের আণবিক ভর কত 18, তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত, 18 গ্রাম জলে অণুর সংখ্যা এটা হচ্ছে 6.022 × 10⁻23 T। অতএব কী বলছে 18 গ্রাম জলে কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে। তো 18 গ্রাম অতএব 18 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, 18 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান আমরা হাইড্রোজেন কত ছিল 2টো, তাহলে দেখো আমার 2 দিয়ে গুণ করে দেবো, এটা হয়ে যাবে 2 × 6.022 × 10⁻23, তাহলে কত হবে 12.044 × 10⁻23 T। তাহলে তোমার সঠিক উত্তর হবে এটা।
কারণ তোমরা লিখবে কি যে প্রতি H2O অণুতে H পরমাণুর সংখ্যা 2। তো এখানে তোমরা লিখে দিতে পারো সেটা, যেহেতু প্রতিটি H2O অণুতে H পরমাণুর সংখ্যা কত? 2টি। সেহেতু আমরা এটা 2 দিয়ে গুণ করলাম। তাহলে এই অঙ্কটা তোমাদের হয়ে গেল। এর পরের যে অঙ্ক ছিল দেখো, পরের প্রশ্ন ছিল 4 দাগের প্রশ্ন, কৃষি জমিতে মাঝে মাঝে চুন প্রয়োগ করার প্রয়োজন হয় কেন? তো তোমরা লিখবে উদ্ভিদের সুষম বৃদ্ধির জন্য মৃত্তিকার পিএইচের মান 7-এর কাছাকাছি থাকা প্রয়োজন। কিন্তু রাসায়নিক সার, অম্লবৃষ্টি ইত্যাদির জন্য মাটির পিএইচের তারতম্য হয়। মাটি অতিরিক্ত আলমিক হলে পরিমিত পরিমাণ চুন সিএও বা কলিচুন CaOH2 যোগ করে মাটিকে চাষের উপযোগী করা হয়। মাটি যখন অতিরিক্ত আলমিক হয়ে যাবে সার ব্যবহারের ফলে বা অম্লবৃষ্টির ফলে, তখন তাকে স্বাভাবিক আনার জন্য আমাদের চুন ব্যবহার করতে হবে। 5 দাগের প্রশ্নে বলা আছে কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। কার্যহীন বল লিখবে, পয়েন্ট করে লিখবে, বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তুর সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় তখন ওই বল কোনো কার্য করে না, ওই বলকে তখন কার্যহীন বল বলে। অর্থাৎ প্রযুক্ত বল বস্তুর সরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হলে কৃতকার্যের পরিমাণ শূন্য হয়, ওই বলকে কার্যহীন বল বলে। উদাহরণ তোমরা দেবে কি? হাতে সুটকেস ঝুলিয়ে যদি সমতল রাস্তা দিয়ে হাঁটা যায় তবে এক্ষেত্রে অভিকর্ষ বলের অভিমুখ আর সুটকেসের সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে, তাই অভিকর্ষ বল দ্বারা সুটকেসের ওপর কৃতকার্য শূন্য, অর্থাৎ এক্ষেত্রে অভিকর্ষ বল কার্যহীন বল। তাহলে এটা লিখলেই হবে। তাহলে গ্রুপ সিতে 5টা প্রশ্ন ছিল, সেগুলো আমরা করে নিলাম। এরপরে দেখো গ্রুপ ডি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এখানে প্রতিটি প্রশ্ন মান 3, 5টা প্রশ্ন উত্তর করতে হবে। 15 নম্বর 4 দাগের প্রশ্নে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, এসটিপিতে 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা কত? 5.6 লিটার গ্যাসের 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত এসটিপিতে? তো এটা তো আমাদের করতে হবে। এসটিপিতে আমরা জানি এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাসে 6.22 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। এটা আমরা জানি সংখ্যক অণু থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? এসটিপিতে 1 লিটার অ্যামোনিয়া গ্যাসে কতটা অণু থাকবে? 6.022 ইন্টু 10⁻23/22.4 সংখ্যক অণু থাকে। এবং সেমভাবে আমরা কত বার করব? 5.6 লিটার বার করব। 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণু সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23/22.4 ইন্টু 5.6টা উপরে হবে। তো এটা আমাদের কাটাকুটি করতে হবে। তো তোমরা একটু কাটাকুটি এটা করে নিও। তো কাটাকুটি করলে এটা আমাদের আসবে 1.505 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে অতএব তোমরা উত্তর কী লিখবে? অতএব নির্ণেয় অণুর সংখ্যা বা এসটিপিতে 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা 1.505 ইন্টু 10⁻23। তাহলে অঙ্কটা হয়ে গেল এই অবধি। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, 2 দাগের প্রশ্ন, 4 দাগের 2 প্রশ্ন, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নিম্নলিখিত বিষয়গুলি তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে বা তরলের পৃষ্ঠটান এর উপরে নির্ভর করে। পয়েন্টগুলি লিখবে যে দূষণ, তরল পৃষ্ঠে কোনো অপদ্রব্য ভাসতে থাকলে ওই তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। যেমন জলের উপর তেল বা চর্বি জাতীয় পদার্থ এটা ফেললে তারা জলের পৃষ্ঠের উপর ভাসতে থাকে, এতে জলের পৃষ্ঠটান হ্রাস পায়। এবং দ্বিতীয় পয়েন্ট লিখবে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। তরলে অজৈব পদার্থও দ্রবীভূত থাকলে ওই তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়, কিন্তু জলে জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। যেমন সাধারণ লবণ, যেমন অজৈব পদার্থ, সাধারণ লবণগুলো জলের পৃষ্ঠটান 0.083 নিউটন পার মিটার, কিন্তু বিশুদ্ধ জলের পৃষ্ঠটান 0.072 নিউটন পার মিটার। এবং সাবান, যেমন জৈব পদার্থ, সাবানগোলা জলের পৃষ্ঠটান 0.03 নিউটন পার মিটার। এবং তৃতীয় লিখবে তরলের তাপমাত্রা
তরলের উষ্ণতা, এটা উষ্ণতা বাড়লে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে এবং উষ্ণতা বাড়লে তরলের অণুগুলির মধ্যে গড় দূরত্ব বাড়ে এবং এর সংশক্তি বল কমে, এর ফলে পৃষ্ঠটান কমে। পরীক্ষায় দেখা গেছে যে এক বিশেষ তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান প্রায় থাকে না। এই তাপমাত্রাকে ওই তরলের সংকট তাপমাত্রা বলে। দেখো এই তিনটে বিষয়ের উপরে নির্ভর করে: দূষণ, দ্রবীভূত পদার্থের উপস্থিতি এবং তরলের তাপমাত্রা। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল ইয়ং গুণাঙ্ক কাকে বলে এবং ইয়ং গুণাঙ্কের এসআই একক কী। ইয়ং গুণাঙ্ক পয়েন্ট করে লিখবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকেই ইয়ং গুণাঙ্ক বলা হয়। ইয়ং গুণাঙ্ক সমান অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা লিখবে। এবং এসআইতে এর একক কী? এসআইতে এর একক হলো নিউটন পার মিটার স্কোয়ার, বা তোমরা এটা এভাবে লিখতে পারো নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তো যেটাও একটা লিখলেই হবে। পরের প্রশ্ন ছিল, দেখো 3 দাগের প্রশ্ন, প্রলম্বন ও কোলয়েডের মধ্যে পার্থক্য লেখো। দেখো কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন, তো এটা প্রকৃত দ্রবণ, এটা তোমাদের দরকার নেই। তোমরা লিখবে কি কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে পার্থক্য লিখবে। তো বিস্তৃত কণার ব্যাস কোলয়েডীয় কণায় কত হয় এবং প্রলম্বনে কত হয়, প্রকৃতি কেমন হয়, অসমস্বচ্ছ অস্বচ্ছ হয় কোলয়েডীয় দ্রবণ, এবং প্রলম্বনে কী হয়, অসমস্বচ্ছ ও অস্বচ্ছ হয়, এবং পরিস্রবণ এটার মাধ্যমে। এবং 4 নম্বর পয়েন্ট করবে পরিস্রাবণ, এটার মাধ্যমে এই পার্থক্যটা লিখে দেবে। এরপরে দেখো যে প্রশ্নটা ছিল 3 দাগের প্রশ্ন, এটা আমাদের হয়ে গেল আগের পেজে। অথবা যে প্রশ্ন 3 দাগের অথবা প্রশ্ন ছিল সম্পৃক্ত দ্রবণ কাকে বলে এবং এটিকে কিভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। তো 3 দাগের যে প্রশ্ন সেখানে কী বলা আছে, অর্ধে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায়, এটা হবে উষ্ণতায়, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে ওই উষ্ণতায় ওই পরিমাণ দ্রাবকে সেই পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকলে দ্রবণটিকে ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ বলে। এটা তোমরা লিখে দিলে। তারপর দেখো সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করার পদ্ধতি। তো এখানে কি বলা ছিল, এটিকে কীভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। দেখো সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করার পদ্ধতি বলে 1 নম্বর পয়েন্ট লিখবে। সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে ওই উষ্ণতা বাড়ালে উচ্চতর উষ্ণতায় ওই দ্রবণ অসম্পৃক্ত হয়ে যায়, এবং ব্যতিক্রম কী হয়, এটা হবে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে যেসব পদার্থের দ্রাব্যতা কমে তাদের ক্ষেত্রে এই নিয়ম ঘটে না, যেমন CaSO4, KOH, CaOH2 এদের ক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্ট লিখবে কি, দ্রবণটিতে অতিরিক্ত দ্রাবক যোগ করলে ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। তো এই দুটো কারণ লিখে দেবে। তারপরের প্রশ্নে অ্যাসিড বৃষ্টি কাকে বলে। তো এই অ্যাসিড বৃষ্টির কারণ কি, তো অ্যাসিড বৃষ্টির কারণ এখানে লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে এটা লিখে দেবে। অ্যাসিড বৃষ্টির কী কী কারণ, এইসব কারণের জন্য এখানে অ্যাসিড বৃষ্টি হয় এর অবধি লিখবে। এবং পরের পার্ট ছিল কি, এর ক্ষতিকারক প্রভাব লিখবে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব 1 নম্বর মাটি ও উদ্ভিদের উপর প্রভাব, মানুষের উপর প্রভাব, জলজ জীবের উপর প্রভাব এবং স্থাপত্য ও ইমারতের উপর প্রভাব। তো এই যে প্রভাবগুলো মানে অ্যাসিড বৃষ্টির কী ক্ষতিকারক প্রভাব সেগুলো এটা তোমরা লিখে দেবে। এবং এর পরে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল অ্যান্টাসিড কী, এটি কয় প্রকার ও কী কী উদাহরণসহ লেখো। তো অথবা দিয়ে প্রশ্ন সংজ্ঞা লিখবে। যে সকল ক্ষারীয় পদার্থ পাকস্থলীতে নিঃসৃত প্রয়োজনাতিরিক্ত অম্লকে সাময়িকভাবে শোষণ বা প্রশমিত করে পাকস্থলীর মধ্যস্থ তরলের পিএইচের মান স্বাভাবিক রাখে, সেই পদার্থগুলিকে অম্লনাশক তথা অ্যান্টাসিড বলে। তো এটা লিখবে এবার। আর অ্যান্টাসিড কয় প্রকার ও কী কী উদাহরণসহ লেখো। বিভিন্ন প্রকার অ্যান্টাসিড, 1 নম্বর হচ্ছে সিস্টেমেটিক অ্যান্টাসিড, দ্বিতীয় হচ্ছে নন সিস্টেমেটিক অ্যান্টাসিড। তাহলে অ্যান্টাসিড কয় প্রকার, 2 প্রকার, সিস্টেমেটিক অ্যান্টাসিড এবং নন সিস্টেমেটিক অ্যান্টাসিড। এবং সিস্টেমেটিক অ্যান্টাসিড কি, এরা জলে দ্রাব্য এবং সহজে শোষিত হয়। এই অ্যান্টাসিডগুলি শোষিত হওয়ার ফলে দেহের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়, যেমন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট। তো এগুলো হচ্ছে সিস্টেমেটিক অ্যান্টাসিডের উদাহরণ। নন সিস্টেমেটিক অ্যান্টাসিড সেটা কি, এরা জলে সহজে দ্রবীভূত হয় না, পাচক রসের সঙ্গে বিক্রিয়ায় ক্লোরাইড লবণ গঠন করে। এসব অ্যান্টাসিডগুলি শোষিত হয় না বলে দেহে অ্যাসিড ও ক্ষারের সমতার ভারসাম্য নষ্ট হয় না, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যান্টাসিড কয় প্রকার, 2 প্রকার, সিস্টেমেটিক এবং নন সিস্টেমেটিক। সিস্টেমেটিক উদাহরণ কি, সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম সাইট্রেট। আর নন সিস্টেমেটিক অ্যান্টাসিড যে উদাহরণ সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা তোমরা লিখে দেবে। এর পরের যে প্রশ্ন ছিল সেখানে দেখো কি বলা হয়েছে পরের প্রশ্ন 4 দাগের 5 প্রশ্ন। কোনো যন্ত্রের 50 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে 0.5 মিনিট সময় লাগে। যন্ত্রটির দ্বারা কৃতকার্য এবং যন্ত্রটির ক্ষমতার মান নির্ণয় করো।
তো 4-এর দাগের 5-এর এই অঙ্ক। তো এটা আমরা প্রথমে লিখে নেব যে কী কী দেওয়া আছে প্রশ্ন, তো সেগুলো আমরা আগে লিখে নিই। পদার্থ এম এর মান কত দেওয়া আছে, এখানে 50 কেজি সেটা দেওয়া আছে, এবং উচ্চতা কত দেওয়া আছে 10 মিটার, সময় কত দেওয়া আছে দেখো এখানে 0.5 মিনিট, তো আমরা সেটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। 0.5 মিনিট মানে কত 30 সেকেন্ড, এটাকে আমাদেরকে কী করতে হবে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে পারবো। এবং পরে দেখো জি এর ভ্যালু তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এদিকে লিখতে পারি যে আমরা জানি, বা নিচেও তোমরা লিখবে এটা পরে নিচে আমরা জানি বলে লিখবে ডব্লু ইকুয়ালস টু কত এম ইন্টু জি ইন্টু এইচ। এম এর মানও দেওয়া, জি এর মানও দেওয়া, এইচ এর মানও দেওয়া। এম এর মান 50, জি হচ্ছে 9.8 ইন্টু এইচ 10, তো এটা গুণ করলে আসে 4900 এত জুল। তাহলে আমাদের যে কৃতকার্য বার করতে হবে, কৃতকার্য আমরা বার করে দিলাম, কৃতকার্য হলো 4900 জুল ডব্লু। এবং আর আবার একটা কী বার করতে বলা হয়েছে ক্ষমতা, ক্ষমতা কি পি, পি ইকুয়ালস টু কত ডব্লু বাই টি, ডব্লু কত 4900, কৃতকার্য এত জুল বাই সময় কত 30 সেকেন্ড। এটা আমাদের কাটাকুটি করলে এটা যদি কেটে দিই তারপর আমাদের আসে 163.33 ওয়াট। তাহলে আমাদের ক্ষমতা কত এত। অর্থাৎ তোমরা লিখতে পারো যে যন্ত্রটির দ্বারা কৃতকার্য এর মান 4900 জুল, এবং যন্ত্রটির ক্ষমতার মান কত 163.33 ওয়াট। তাহলে অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা করে নিলাম আমাদের 11 নম্বর স্কুলে গ্রুপ সি এবং ডি এর মধ্যে। তো যদি তোমাদের সামান্যতম উপকারের সাথে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।